কোন সাহসে মাছের বড় পিস তুমি তোমার ছেলের পাতে তুলে দিলে ভাবি? আমার স্বামীর টাকায় কেনা ইলিশ মাছ খেতে পারছো, এটাই তো তোমাদের ভাগ্য। বলেই হেনার 7 বছরের ছোট বাচ্চাটির মুখের সামনে থেকে ভাতের থালাটি নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয় তার ছোট যা আর্য। মুহূর্তের মাঝে থালখানা ভেঙে কয়েক ভাগে বিভক্ত হয়ে যায়। লজ্জায় আর অপমানে মাথা নিচু হয়ে আসে হেনার। অথই জলে টইটুম্বুর এবং লজ্জা অপমানে জর্জরিত চোখে আর্যর দিকে তাকায় সে। এই আর্য মেয়েটাকে আজকাল তার ভীষণ অচেনা লাগে। যবে থেকে হেনার স্বামী পলাশ চাকরি হারিয়েছে, তবে থেকে আর্যর ও আর্যর স্বামীর যেন ধীরে ধীরে অন্যরূপ বেরিয়ে আসছে। কই, সে তো কখনো এই মেয়েটাকে নিজের ছোট বোন ছাড়া অন্য নজরে দেখেনি। বেকার অবস্থাতে যখন পলাশের ছোট ভাই জুলহাস আরজুকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিল, তখন বাড়ির কেউ না মেনে নিলে সেই তো সবাইকে মানিয়েছিল। পলাশে পুরো সংসারের খরচ বহন করে এসেছে সেই উচ্চ মাধ্যমিক দেবার পর থেকেই। যখন জুলহাসের চাকরির জন্য টাকার প্রয়োজন হয়েছিল, তখন পলাশ নিজের শখের মোটরসাইকেল কেনার জন্য গুছিয়ে রাখা টাকা দিয়ে দিয়েছিল। তবে আজ কিভাবে তারা এত সব কথা ভুলে বসলো? কিভাবে পারলো এতটা স্বার্থপর হতে? 2 বছর সংসারে 1 পয়সা দিতে অক্ষম বলে উঠতে বসতে কথা শুনতে হয়, খাওয়ার খোঁটা শুনতে হয়। এমনকি স্বয়ং মা নিজেই নিজের পেটের ছেলেকে খোঁটা দিতে ভুলেন না। এটাই পৃথিবীর সবচেয়ে করুণ দৃশ্যের মধ্যে একটা হয়তো। আসলে আর্য, আমি দুঃখিত। প্রভাত সেই হতে ইলিশ মাছের একটা বড় পিস খাওয়ার জন্য কান্না করছিল। আমি আসলে বুঝিনি তুই এত মাইন্ড করবি। ছেলেটা যে দিন দিন এত পরাণ চাওয়া ধরেছে, কি করব বল? কেন যে একটু বোঝে না যে ওর বাপের এখন চাকরি নেই, ওরে একটা ইলিশ মাছ কিনে খাওয়ানোর মুরদ নেই ওর বাপের। 2টা বছর ধরে অন্যের ঘাড়ে বসে খাচ্ছি। আমাকে তুই মাফ করে দে হেনা। হেনার এই কথার মাঝে যে হালকা পাতলা ঠেস দেওয়ার আভাসও রয়েছে, তা আর বুঝতে বাকি নেই আর্যর। আর্য কিছু বলতে নেবে, এর মাঝেই তাদের শাশুড়ি শিমু বেগম ডাইনিং রুমে প্রবেশ করে কর্কশ কণ্ঠে বলে ওঠেন, হয়েছে কি এখানে? ছোট বউ চিল্লাচিল্লি করছিল কেন তখন? আর মেঝেতে খাবার ছড়িয়ে ছিটিয়ে কেন রয়েছে? কি আর বলবো মা, বড় ভাইজান অ্যাক্সিডেন্ট করার পর থেকে তো আমাদের ঘাড়েই উঠে বসেছেন। তার ঘটে এটুকু বুদ্ধিও নেই যে তার ছোট ভাইটার ইনকাম কম, ঠিকঠাকভাবে সংসার চলে না। তার উপর তো সব খাবারের ওপরই হাবাতের মতো ঝাঁপিয়ে পড়ে তার ছেলে। এই তো আজকে রান্না করা ইলিশ মাছের বড় পিস তাকে দিতে হবে বলে বায়না ধরেছে। বড় ভাবি দিয়েছিল তার পাতে, বলি কি মগের মূল্য পেয়েছে নাকি? আমার স্বামীর টাকায় বসে বসে খাচ্ছে, আবার ধেয়ে পেয়ে বড় জিনিসটার দিকেই নজর দিচ্ছে। আর্য, কষিয়ে একটা থাপ্পড় দিতে পারোনি ওর গালে? মানুষকে সীমার মধ্যে থাকাটা শিখিয়ে দিতে হয় ছোটর বউ, নতুবা মাথায় উঠে বসে। শিমু বেগম, আম্মা, ছোট একটা বাচ্চা ছেলে ও, এতটুকু ছেলেকে কিভাবে এমনটা বলেন? ওর আব্বুই তো এতকাল এই সংসার চালিয়েছে। একটা পা না থাকায় এখন সংসারের খরচ বহন করতে ব্যর্থ সে। এটাই কি তার এবং আমাদের দোষ আম্মা? আমি না হয় পরের মেয়ে, কিন্তু ছেলেটা তো আপনার। তোমার বাচ্চা ছেলেকে বুঝিয়ে দাও, ওর বাপের যতকাল কামাই ছিল ততকাল আবদার পূরণ হয়েছে ওর। এখন কামাই নেই তো কোনো প্রকার আবদারও তার জন্য গ্রান্টেড নয়। আমার ছেলেটাকে তো তুমিই খেয়েছো, তোমার জন্যই এই হাল পলাশের। বলেই হন হন করে নিজের বেডরুমে চলে যান শিমু বেগম। চোখ উপচে নোনা জল গড়িয়ে পড়ে হেনার। একসময়ের প্রতিবাদী হেনা আজ নীরবেই সব সয়ে নেয়। এমন কত হেনারা যে পরিস্থিতির কাছে ধরা বাঁধা, করুণ পরিস্থিতির জাতাকলে পড়ে আর মুখে প্রতিবাদী বলিরা ঠাঁই পায় না। হেনা করুণ চোখে প্রভাতের দিকে তাকায়। তার ছোট ছেলেটার মুখটা একদম চুপসে গেছে। মনে মনে তার ছেলেটা দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে গেছে, এই জীবনে আর কখনো সে ইলিশ মাছ ছুঁয়ে দেখবে না, যতদিন না তার নিজের সামর্থ্য হবে ইলিশ মাছ কেনার। প্রভাত ধীর পায়ে তার মায়ের কাছে গিয়ে ধরা গলায় বলে ওঠে, মা, আমি আর কখনো ইলিশ মাছ খেতে চাইবো না, তুমি কেঁদো না। এটুকু ছেলের মুখে এমন ভারী কথা শুনে বুক কেঁপে ওঠে হেনার। এই কথার সারমর্ম যে ঠিক কতটা ব্যথাতুর তা সে বুঝে ফেলেছে। বেডরুম থেকে বের হতে নিতেই ডাইনিং রুমে সদ্য ঘটে যাওয়া ঘটনাটি পলাশের চোখে এড়ায়নি।
পেটের ক্ষুধা হজম করে নিয়ে পুনরায় হুইল চেয়ার ঘুরিয়ে বেডরুমে চলে যায়। বিকালে একটু বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিল আরজু। বের হওয়ার মিনিট 20 পরে রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরে সে। কে যেন গুলতি মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। ড্রয়িং রুমে ইতোমধ্যে হইহুল্লোড় লেগে গেছে। কে করেছে এমন কাজ? সকলের অগোচরে মিচমিচ করে হেসে চলেছে প্রভাত। সেই স্কুল হতে ফেরার পথে আরজুকে দেখে আড়ালে লুকিয়ে গুলতি মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। মনে মনে খুশিতে বারবার নেচে উঠছে সে। এতদিনে এই দুষ্টু মহিলার উচিত শাস্তি হয়েছে। তার মায়ের মনে কষ্ট দেওয়ার পরিণাম বুঝিয়ে দিয়েছে সে। গাড়ির হর্নের শব্দে ভাবনায় ছেদ ঘটে প্রভাতের। অতীতের পাতায় বিচরণ থামিয়ে মুস্কি হেসে ওঠে আনমনে। আকাশ বেয়ে ঝুমঝুম করে বৃষ্টিপাত ঘটছে। বাম হাতে ছাতা মাথায় ধরে ডান হাতে ইলিশ মাছের ব্যাগটা নিয়ে হেঁটে বাসার দিকে অগ্রসর হচ্ছে সে। আজ মাসের বেতনটা পেয়ে বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা প্রভাত কিনেছে। এই প্রায় 20টা বছর পরে হয়তো সে মুখে ইলিশ মাছ তুলবে, তাও নিজের উপার্জন করা টাকায় কেনা ইলিশ মাছই। সে যে তার প্রতিজ্ঞা খুনাক্ষরেও ভঙ্গ করেনি। একটা মানুষের জেদ ঠিক কতটা প্রখর হতে পারে তার ভয়ঙ্কর এক নিদর্শন হলো প্রভাত। আচমকা প্রভাতের দৃষ্টি গিয়ে থেমে যায় তার থেকে খানিকটা দূরে অবস্থিত বন্ধ হয়ে থাকা একটা দোকানের পানে। এক প্রকার ছুটে গিয়ে দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটির পাশে গিয়ে দাঁড়ায়। আচমকা পাশে এক অপরিচিত পুরুষকে দাঁড়াতে দেখে চমকে ওঠে জাফনুন। একটু কেশে প্রভাত বলে ওঠে, ম্যাডাম ভিজে যাচ্ছেন তো? আমার ছাতাটি নিন আর দ্রুত বাসায় চলে যান। আজও? আমি কেন আপনার ছাতা নিতে যাব? আপনাকে আমি চিনিও না, লাগবে না আপনার ছাতা, বলল জাফনুন। চিনতে হবে না আমাকে। এই বৃষ্টি আজ সারা সন্ধ্যায়ও থামবে না। এই রোড এমনিও সুবিধার না। অন্ধকার নেমে আসছে, তাই বলছি জলদি বাসায় ফিরে যান। এখন কোনো গাড়িও পাবেন না, বলল প্রভাত। প্রভাতের হাত থেকে ছাতাটা নিয়ে জাফনুন বলে ওঠে, ছাতা না হয় নিলাম, তবে ফেরত দেবো কিভাবে আপনাকে? আর আপনিও বা বাসায় যাবেন কিভাবে? কখনো আবার এভাবে দেখা হয়ে গেলে ফেরত দিয়েন ছাতা, নতুবা নিজের কাছে রেখে দিয়েন। এই বৃষ্টিতে আমাদের মতো মধ্যবিত্তদের কিছুই হয় না ম্যাডাম। আমাদের পরম বন্ধুর মতো এই বৃষ্টি। আমাদের দুঃখের অশ্রুকে কখনো কারো সামনে উপস্থাপন করতে দেয় না। সযত্নে পরম আদরে তা ঢেকে দেয় নিজের বিন্দু বিন্দু পানি করার দ্বারা। বিশেষ করে মধ্যবিত্ত ঘরের ছেলেদের ছাতার প্রয়োজন হয় না। ছাউনির নিচ থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে প্রভাত। জাফনুন ছাতা মাথায় ঠায় দাঁড়িয়ে আছে, কিন্তু দৃষ্টি প্রভাতের দিকেই আবদ্ধ। প্রভাতের বলা কথাগুলো কানের কাছে এসে বারবার বাড়ি খাচ্ছে। প্রভাতের কথার মর্ম সে ভালোভাবেই বুঝেছে, কেননা সেও যে এক মধ্যবিত্ত ঘরেরই সন্তান। হঠাৎ জাফনুনের মনে পড়ে সে যে ছেলেটার নামই শোনেনি। এই যে অদ্ভুত পুরুষ, আপনার নামটা তো শোনা হলো না। প্রবল বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে যাওয়া প্রভাত হাঁটতে হাঁটতে জাফনুনের উদ্দেশ্যে বলে উঠল, আগন্তুক। আপনার নাম কি? আমার নাম জাফনুন। কিন্তু আগন্তুক মহাশয়, আপনি কিন্তু চিটিং করলেন, আপনার নামটা বললেন না। এবার চলার গতি থামিয়ে প্রভাত বলে ওঠে, আমার নামটা কিন্তু এখন আপনার কাছে উচ্চ অবস্থাতে আছে, একটু খুঁজলেই পেয়ে যাবেন। আজ তবে আসি, ফের কোনোদিন দেখা হবে, সাবধানে যাবেন। জাফনুন বোকার মতো কিছু মুহূর্ত প্রভাতের গতিপথ পর্যবেক্ষণ করে কিয়ৎক্ষণ বাদে নিজের গন্তব্যের পথ ধরে হাঁটতে শুরু করে। ফ্ল্যাটের সদর দরজার সামনে এসে কিছুক্ষণ দরজার দিকে এক ধেয়ে চেয়ে থাকে প্রভাত। মা বাবাকে নিয়ে এই নতুন ফ্ল্যাটে ভাড়ায় উঠেছে 1.5 মাস হয়েছে। ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়েছে কয়েক মাস হলো। একে একে সে তার মা বাবার সকল ইচ্ছা পূরণ করবে। টিন শার্টের বাসা ছেড়ে মা বাবাকে নিয়ে একটা পাকা ছাদযুক্ত বাসায় উঠেছে এখন। একদিন সে সুন্দর একটা বাড়ি বানিয়ে দেবে তার মা বাবাকে। সে যে জীবন দিয়ে হলেও তার মা বাবার অপার ঋণ শোধ করতে পারবে না। এমনকি কোনো সন্তানের দ্বারাই তার মা বাবার ঋণ শোধ করা সম্ভব নয়। চোখে জমে আসা পানি মুছে নিয়ে দরজায় দুটো টোকা দেয় প্রভাত। মুহূর্তের মাঝে হেনা হাসি হাসি মুখ নিয়ে দৌড়ে এসে দরজা খুলে দেয়। সারাদিনের অফিস শেষে বাজার করে সারা পথ হেঁটে আসায় নিজেকে বেশ ক্লান্ত মনে হচ্ছে প্রভাতের। হাসি মুখে মায়ের হাতে বাজারের ব্যাগ তুলে দিয়ে এসে বলে ওঠে, মা, বেগুন দিয়ে ইলিশ মাছ ভাজি করো তো। কত বছর তোমার হাতের ইলিশ মাছ ভাজা খাই না।
হেনার চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ছেলেটা তার চরম জেদি, একবার যা ভাবে তা বাস্তবে রূপান্তর করেই ছাড়ে। ঘুমন্ত মেয়ের মুখের দিকে তাকিয়ে কয়েক ফোঁটা চোখের পানি ফেলেন জাফরিন বেগম। স্বামী গত হবার পর থেকে তার একমাত্র সম্বলই হলো এই একমাত্র মেয়ে জাফনুন। জাফরিন বেগমের স্বামী ছিলেন একজন আর্মি অফিসার। জাফনুনের যখন 8 বছর বয়স তখন বিপদগামী ঘাতকদের হাতে নিহত হয়েছিলেন তিনি। সেই হতে জাফনুনকে একা হাতে মানুষ করে চলেছেন জাফরিন বেগম। পেশায় ছিলেন একজন শিক্ষিকা। অবসরপ্রাপ্ত হয়েছেন বেশ কয়েক বছর হয়েছে। এখন প্রতি মাসে স্বামীর পেনশনের টাকা দিয়ে সংসার চলে। জাফনুনকে একজন নীতিবান আইনজীবী বানাবে বলে স্বপ্ন বুনেছেন জাফরিন বেগম, তাই তো মেয়েকে সেভাবেই গড়ে তুলছেন। বর্তমানে জাফনুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। জাফরিন বেগমের প্রতি রাতের একটা অভ্যাস ঘুমানোর আগে মেয়ের রুম থেকে ঘুরে যাওয়া। হাতের মুঠোতে থাকা কিছু টাকা আর একটা ভাঁজ করা কাগজ জাফনুনের বালিশের নিচে রেখে জাফনুনের কপালে একটা চুমু খেয়ে রুম হতে বেরিয়ে যান জাফরিন বেগম। জাফরিন বেগম রুম হতে বেরিয়ে যেতেই জাফনুনের চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। না, সে ঘুমায়নি। যখনই প্রতি রাতে তার মা বেডরুমে প্রবেশ করে সে ঘুমের ভান করে থাকে। কখনোই তার মাকে বুঝতে দেয় না যে সে জেগে আছে, না হলে যে মায়ের এই লুকায়িত ভালোবাসার সম্মুখীন সে হতে পারবে না। জাফরিন বেগম এই টাকাগুলো কেন দিয়েছে তার বুঝতে বাকি নেই জাফনুনের। 4 দিন বাদেই তাদের ডিপার্টমেন্টের সবাই মিলে ট্যুরে যাবে বলে ঠিক করেছে। কিন্তু জাফনুন তার মাকে জানায়নি, কেননা বিনা প্রয়োজনের অতিরিক্ত টাকা অপচয় করা সে একদম পছন্দ করে না। এমনি তাদের সংসার চলে টেনে টুনে। হয়তো তার মা ট্যুরের কথা কোনোভাবে জানতে পেরেছেন আর তারপরেই টাকাগুলো জোগাড় করেছেন। জাফরিন শোয়া থেকে উঠে বসে বালিশের নিচে থেকে ভাঁজ করা কাগজটা বের করে খুলে পড়তে শুরু করে। জীবনকে প্রতি মুহূর্তে উপভোগ করো, তবেই না জীবনের সার্থকতা খুঁজে পাবে। ইতি তোমার মা। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে জাফনুনের। মায়েরা বুঝি এমনই হয়। মুখের সামনে প্রভাত ইলিশ মাছ আর বেগুন দিয়ে মাখানো এক লোকমা ভাত ধরতে ধ্যান ভাঙে হেনার। এতক্ষণ এক নাগারে ছেলের খাওয়া দেখছিল সে। এই ছেলেটাকে মানুষ করার জন্য সে কত শত লড়াই সে করেছে। আজ তার মনে হয় এত বছরের লড়াই তার সার্থক হয়েছে। কি হলো মা, নাও। প্রভাতের এহেন কথায় ভাতের লোকমা মুখে তুলে নেয় হেনা। ছেলেটা তার শর্ত দিয়েছে, সপ্তাহে 1 দিন তাকে প্রভাতের হাতেই ভাত খেতে হবে, আর বাকি 6 দিন সে খাইয়ে দেবে প্রভাতকে। ছেলের এমন ছোটখাটো পাগলামিগুলো দেখে হেনা বেশ অবাক হয় মাঝে মাঝে। কত মায়েরা তো তার চেয়েও 2 গুণ বেশি লড়াই করে সন্তানকে মানুষ করে, কিন্তু শেষ বয়সে গিয়ে তাদের ঠাঁই হয় সেই বৃদ্ধাশ্রমে, অথবা ঘরের এক কোণেই পড়ে থাকেন। সারা বছরও সন্তানেরা একটু খোঁজ নেয় না তাদের। এদিকে প্রভাত যেদিন হতে চাকরি পেয়েছে সেদিন হতে হেনাকে আর সে অর্থ উপার্জনের জন্য বাইরে বের হতে দেয়নি। প্রভাত ছোটবেলা থেকে দেখে এসেছে তার মা ঠিক কতটা কষ্ট করে পয়সা রোজগার করে একা হাতে সংসার সামলেছে এবং তার অসুস্থ বাবার সেবা যত্ন করেছে। খাওয়া শেষ হতেই হেনা সব এঁটো থালা বাসনগুলো নিয়ে রান্নাঘরের সিঙ্কের কাছে চলে যায়। প্রতিদিনই প্রভাত তার মাকে এঁটো থালা বাসন ধুতে সাহায্য করে, তবে আজ কি ভেবে যেন ঠায় মাদুরের উপর বসে রয়েছে। মাথায় অতীতের কিছু ব্যথাতুর ঘটনা এদিক ওদিকে বাড়ি খাচ্ছে। তার মাকে সে যতই হাসি খুশি মুখে দেখুক না কেন, সেটা ঠিকই বুঝতে পারে তার মায়ের মনে কোথাও একটা ভীষণ ব্যথা লুকিয়ে আছে, যার উপশম কেউ ঘটাতে পারবে না কখনো। প্রভাতের মনে পড়ে যায় 20 বছর আগের সেই ঘটনাটি। সেদিনটা ছিল প্রভাতের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। পুরো ক্লাসের মধ্যে প্রথম স্থান অধিকার করায় খুশিতে রেজাল্ট কার্ড হাতে দৌড়ে স্কুল থেকে বাসায় এসে মায়ের গলা জড়িয়ে ধরে সে কি কেঁদে ওঠে প্রভাত। এতটুকু ছেলের চোখের পানি দেখে হেনা স্তম্ভিত হয়ে যায়। প্রভাত রেজাল্ট কার্ডটা হেনার হাতে দিতেই তার চোখে খুশিতে পানি চলে আসে। দৌড়ে বেডরুমে গিয়ে মাটির ব্যাংকটা হতে জমানো কিছু টাকা বের করে বাজারে গিয়ে মিষ্টি কিনে নিয়ে আসে হেনা। ছেলের প্রতিটা খুশিকে সে যেভাবেই হোক উদযাপন করে।
সন্ধ্যার দিকে ব্রিজে করে কয়েকটা মিষ্টি নিয়ে বসার ঘরে প্রবেশ করে হেনা। বাসার সকলে বসার ঘরে বসে তখন টিভি দেখছিল। তুমি মিষ্টি কই পেলে বড় বউ? বলল শিমু বেগম। মুস্কি হেসে হেনা বলে ওঠে, আম্মা, প্রভাতের আজকে রেজাল্ট দিয়েছে অর্ধবার্ষিকের, পুরো ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে। ছেলেটার খুশি দেখে ভাবলাম কিছু মিষ্টি এনে সবাইকে খাওয়াই। ঢং দেখলে বাঁচি না বাপু, পারো না সংসারে 2 টাকা দিতে, আবার ফালতু কাজে অযথা টাকাও নষ্ট করতে পারো দেখছি। কি এমন অসহ্য সাধন করেছো তোমার ছেলে? ভিখারিদের এত আধিক্যতা মানায় না বাপু, নিজে তো ছোট লোকের মেয়ে, আমার ছেলেটাকেও তাই বানিয়েছো এখন। বলি, বাপের বাড়ি থেকে কোনোদিন 1 পয়সা এনেছো? শিমু বেগমের কথায় মিটিমিটি হাসতে আরম্ভ করে জুলহাস ও আরজু। মুহূর্তের মাঝে চোখে পানি চলে আসে হেনার। কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, আপনি তো জানেনই আমি এতিম, সেই ছোটবেলা হতেই ভাই আর ভাবি মানুষ করেছে আমাকে। আমার ভাইয়ের সামর্থ্য যে খুব স্বল্প। বিয়ের সময় তো বলেছিলেন আপনাদের কিছু চাই না, শুধু মেয়েটা চাই। তবে আজ কেন এমন কথা বলেন আম্মা? আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে ধপাধপ পা ফেলে বসার ঘর হতে বেরিয়ে যায় হেনা। এতক্ষণ চুপ করে টলমল চোখে সব দেখছিল পলাশ, কিন্তু মুখে তার ভাষা নেই একটুও প্রতিবাদ করার। কার বিরুদ্ধে প্রতিবাদ করবে সে? নিজের মায়ের বিরুদ্ধে? তাকে আদৌ তার দ্বারা সম্ভব? মায়ের দেওয়া প্রতিটা খোঁটা তার অন্তরকে জখম করে দিচ্ছে প্রতিনিয়ত। পলাশ এক পলক প্রভাতের দিকে চায়। 7 বছরের ছেলে এতটাও অবুঝ নয় যে এতগুলো কথা কিছুই বুঝবে না। প্রভাত ভালো করেই বুঝেছে সকল কথাগুলো, তাই তো তার চোখে নোনা জলের আনাগোনা স্পষ্ট। পলাশ হুইল চেয়ার ঘুরিয়ে নিয়ে বেডরুমের দিকে রওনা হতে হতে প্রভাতের উদ্দেশ্যে বলে ওঠে, প্রভাত, রুমে আসো দ্রুত। প্রভাত তার বাবার পেছনে যেতে যেতে বলতে আরম্ভ করে, আব্বু, দাদি আর চাচি আমাদের সাথে এমন কেন করে? যখন তুমি বড় হয়ে যাবে তখন সব বুঝবে বাবা, এখন নিজের রুমে চলে যাও। সকালে প্রভাতের কান্নার আওয়াজ পেয়ে রান্নাঘর হতে ছুটে আসে হেনা। কি হয়েছে প্রভাত, কান্না করছিস কেন বাবা? আম্মু দেখো, কে যেন আমার সব বই খাতাগুলো ছিঁড়ে ফেলেছে। ছেঁড়া বই খাতাগুলো দেখে চমকে ওঠে হেনা। যেভাবে এগুলো ছেঁড়া হয়েছে তা দেখে বোঝাই যাচ্ছে কেউ নিজের সকল ক্ষোভ এই বই খাতাগুলোর উপরই মিটিয়েছে। হেনার আর বুঝতে বাকি নেই কে এই কাজটা করেছে। একরাশ রাগ এসে জমা হয় হেনার চোখে মুখে। হেনার এমন রাগ হয়তো এই বাসার কেউ কখনোই দেখেনি। তোর সাহস কি করে হয় আমার ছেলের বই খাতা ছেঁড়া? কে দোষ করেছে আমার ওইটুকু ছেলে যে এমন একটা কাজ করলি? ভাই, তোকে তো আমি নিজের বোনের চেয়ে কম দেখিনি কখনো। কিসের এমন ক্ষোভ তোর? আমার ছেলেটা এখন পড়বে কি করে? মুস্কি হেসে আর্য বলে ওঠে, ভিখারিদের আবার পড়াশোনা লাগে নাকি? আমরা খেতে না দিলে তো রাস্তায় গিয়ে বসতে হবে তোমাদের। এই ছেলে নিয়ে এত নেচো না ভাবি, ঠিকই দেখবা শেষ বয়সে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কখনো ফিরেও তাকাবে না। নিজের সীমার মধ্যে থাকার যুগ, আমাকে মুখ খুলতে বাধ্য করছিস। কিন্তু তুই ছোট বোন ভাবি বলেই এতদিন সব চুপ করে শুয়েছি। আজ যে এত দাম্ভিকতা দেখাস, তা শুধু আমাদের জন্যই পারছিস। পলাশ যদি সেদিন টাকাগুলো না দিত তবে জুলহাসের চাকরিও হতো না। জুলহাসকে লেখাপড়াটাও কিন্তু পলাশই শিখিয়েছে। এই যে বাড়িটা দেখছিস না, এটা কিন্তু আমাদের শ্বশুর পুরোপুরি করে যেতে পেরেছিল না। পলাশ তিলে তিলে টাকা জমিয়ে বাড়ির কাজ সম্পূর্ণ করেছিল। ভাই কিভাবে ভাইয়ের সাথে স্বার্থপরতা দেখাতে পারে তা আমি ভেবে পাই না। আর শোন, আমার ছেলেকে তোদের টাকায় পড়াই না, আমি আমার টাকায় পড়াই। টিউশনি করিয়ে যা পাই তাই দিয়েই আমার ছেলেকে মানুষ করছি আমি। আর আমি আমার ছেলেটাকে সঠিক শিক্ষা দিয়েই মানুষ করছি। আর বৃদ্ধাশ্রমের কথাটা আমার ক্ষেত্রে কাম্য নয়, ওটা তোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তাই সময় থাকতে শুধরে যা। আমরা আর এই বাড়িতে থাকছি না, তাই তোকে আর চিন্তা করতে হবে না আমাদের নিয়ে। কথাগুলো বলেই হন হন করে বেডরুমের দিকে চলে যায় হেনা। আরজু অবাক চোখে হেনার দিকে তাকিয়ে থাকে। এমন প্রতিবাদী আর রাগী হেনাকে সে কখনোই দেখেনি। বেডরুমে প্রবেশ করতেই হেনা পলাশের উদ্দেশ্যে বলে ওঠে, দেখো পলাশ, আমার দ্বারা আর এই বাড়িতে থাকা সম্ভব নয়। আমার ছেলের ভবিষ্যৎ এখানে নিরাপদ নয়, আর আমি আমার ছেলের ক্ষেত্রে একদম রিস্ক নিতে চাই না। আমরা আজ বিকেলেই এই বাড়ি ছাড়ছি। জানি তোমার কষ্ট হবে, কিন্তু মানিয়ে নিতে হবে।
কিন্তু কি হয়েছে কি, আর যাবেই বা কোথায়? কি হতে পারে তো তোমার অজানা নয় পলাশ। প্রথমে আমার ভাইয়ের বাসায় উঠবো দুদিনের জন্য, তারপর আমি একটা কাজ খুঁজে নিয়ে বাসা ঠিক করে ফেলবো। হেনার কথায় পলাশ বলে ওঠে, তোমার উপর আমার বিশ্বাস আছে হেনা, তুমি যা করবে ঠিকই করবে। আমার দ্বারাও আর তোমাকে এত অপমানিত হতে দেখা সম্ভব না। শুধু সে আমার মা বলে কিছুই বলতে পারি না তাকে। সেদিন বিকালেই হেনারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। কিরে প্রভাত, এখনো এখানেই বসে আছিস বাবা? কত রাত হয়েছে দেখছিস, যা ঘুমাতে যা। কাল সকালে অফিস আছে না তোর? থালা বাসনগুলো মিড সেফের মধ্যে রাখতে রাখতে কথাগুলো বলে ওঠে হেনা। হেনার ডাকে অতীত হতে বেরিয়ে আসে প্রভাত। মা যাই। কিছুক্ষণ গম্ভীর চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে প্রভাত। মাটা তার ভীষণ সাহসী, কিভাবে এতগুলো বছর তাকে আর তার বাবাকে সামলে আসছে। কিছু একটা মনে আসতেই পুনরায় প্রভাত বলে ওঠে, ও মা, বলতেই ভুলে গেছি, 4 দিন বাদেই সাজেক যেতে হবে। অফিসের প্রজেক্ট নিয়ে কিছু কাজের জন্য যেতে হবে মূলত। ওখানে আমাদের থাকার জন্য অফিস থেকে কটেজও ঠিক করে রেখেছে। আমরা 8 জন কলিগ যাচ্ছি। 2 দিন প্রজেক্টের কাজের জন্য আর 1 দিন ঘোরাঘুরির জন্য সময় দিয়েছে অফিস থেকে। তুমি মামাকে আর মামিকে আমাদের বাসায় চলে আসতে বলবা তখন। তোমাদের একা রেখে যেতে আমি ভরসা পাই না। আচ্ছা বাবা, ওখানে গেলে তোর মনটাও একটু ভালো হয়ে যাবে। আমি তোর ব্যাগপত্র গুছিয়ে রেখে দেব। আমার বাবাটা আরো বড় হোক, আল্লাহর কাছে এই দোয়া করি, বলল হেনা। এর পরের বার টাকা গুছিয়ে তোমাদের কক্সবাজারে নিয়ে যাব মা। তোমাদের রেখে যেতে মন চাইছে না, কিন্তু কাজের তাগিদে যে যেতেই হবে। ভার্সিটি থেকে বেরিয়ে মায়ের ওষুধ কেনার জন্য একটা ফার্মেসিতে যায় জাফরুন। গ্রীষ্মের তাপদাহে কপাল বেয়ে টপ টপ করে ঘামের কণা গড়িয়ে পড়ছে। রোদের মাত্রা সহ্য করতে না পেরে ব্যাগ হতে সেদিনের আগন্তুকের দেয়া সেই ছাতাটা বের করে মাথার উপর মেলে ধরে। আজ 2 দিন ধরে এই ছাতাটা নিয়ে ঘুরছে জাফরুন। ওষুধ কিনে নিয়ে ফার্মেসি থেকে বেরিয়ে রাস্তায় এসে রিকশার জন্য দাঁড়াতেই এক জায়গায় গিয়ে দৃষ্টি আটকে যায় তার। সেদিনে সেই আগন্তুককে একটা রিকশায় উঠতে দেখে জাফরুন বিড়বিড় করে বলতে শুরু করে, আরে ওই যে সেই আগন্তুক মহাশয় না। যেই রিকশা চলতে আরম্ভ করলো অমনি জাফরুন চিৎকার করে একটা ডাক দিয়ে রিকশাটার দিকে ছুটে যায়। আরে ও মিস্টার আগন্তুক, দাঁড়ান বলছি, আর আপনার ছাতাটা নিয়ে যান। রিকশার চলার বেগে বেড়েই যেতেই জাফরুন থেমে যায়। বুঝেছে এভাবে দৌড়ানো নেহাত বোকামি ছাড়া আর কিছুই না। রাগে গজগজ করে বলতে আরম্ভ করে, আরে এই ছেলে কি বয়রা নাকি? এত করে ডাকলাম কিন্তু শুনলই না। আর একদিন দেখবো যদি তাকে আর না পাই তবে ছাতাটা দেব না। পেছন থেকে কোনো মেয়ে ডাকছিল বলে মনে হয় প্রভাতের, কিন্তু পরক্ষণেই ভ্রম ভেবে আর পেছনে ঘুরে তাকায় না সে। এই মাঝ রাস্তায় আবার তাকে কোন মেয়ে ডাকবে? সময় রাত 2:30। বাস আপন গতিতে ছুটে চলেছে রাঙামাটির পথে। জাফরুনদের ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীদের একটা বাসে না হওয়ায় আরো একটা বাসে বাকি শিক্ষার্থীরা উঠেছে। দ্বিতীয় বাসটায় কিছু সংখ্যক সিট খালি থাকায় সেসব সিটে অন্য যাত্রীরা বসেছে। দ্বিতীয় বাসটাতেই উঠেছে জাফরুন ও তার বন্ধু বান্ধবীরা। বাসের অর্ধেক সংখ্যক মানুষই মেতে উঠেছে ভ্রমণের উল্লাসে। সকলে মিলে বিভিন্ন গান গেয়ে উঠছে ক্ষণে ক্ষণে। জাফরুনরা সবেমাত্র একটা গান গাওয়া শুরু করেছে অমনি একদম পেছনের সিট থেকে একটা পুরুষ নালী কণ্ঠ ভেসে আসে, এক্সকিউজ মি, রাত 2:30টার বেশি বাজছে, আপনারা এখন থামবেন প্লিজ, আমাদের একটু ঘুমাতে দিন। জাফরুন প্রখর কণ্ঠে বলে ওঠে, ও হ্যালো, এই বাসের অধিকাংশ মানুষই ট্যুরে যাচ্ছে, আর আমার মনে হচ্ছে একমাত্র আপনার একারই এত বিরক্তি বোধ হচ্ছে। নয়তো দেখুন, আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট বাদে অন্যরাও আমাদের সাথে গান গাইছে, আড্ডা দিচ্ছে। দয়া করে কানে তুলো গুজে রাখুন আপনি। আশ্চর্য, এটা কেমন কথা? জি মশাই, এটাই কথা। আমার মা বলে জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করো, আর তাই আমিও আপনাকে বলছি এমন রসকসীন না হয়ে জীবনকে উপভোগ করুন। আর ফের যদি আমাদের থামতে বলেন তো আজকে সারা রাতেও আমরা থামবো না। পারলে ম্যা ম্যা করে চিল্লাতে চিল্লাতে আপনার কানের পর্দা ফাটিয়ে ফেলবো। আরে ভারী দজ্জাল মহিলা তো আপনি। লোকটার এহনো কথাই তেলে বেগুনে জ্বলে ওঠে জাফরুন। কি বললেন? আমি দজ্জাল? হাউ ডেয়ার ইউ! বলতে বলতে পেছনের সিটের দিকে এগিয়ে যায়। জাফরুনের পেছন পেছন তার বন্ধু বান্ধবীরাও ছুটে যায়।
তারা বুঝে গেছে আর জাফনুন আর এই লোকটা এক দফা খণ্ডযুদ্ধ বাঁধিয়েই ছাড়বে। বাসের পেছনের দিকে লাইটগুলো বন্ধ থাকায় ফোনের লাইট অন করে পেছনের সিটের দিকে ধরতেই অনাকাঙ্ক্ষিত এক ব্যক্তিকে দেখে চমকে 2 কদম পেছনে সরে যায় জাফনুন। তার মানে সে এতক্ষণ এই ব্যক্তির সাথেই ঝগড়া করছে। জাফনুনকে আলো নিয়ে বাসের পেছনের দিকে আসতে দেখে প্রভাতের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। অবাক ভঙ্গিতে জাফনুনের উদ্দেশ্যে বলে ওঠে, আপনি এখানে? জাফনুনও একইভাবে অবাক ভঙ্গিতে বলে ওঠে, আমারও তো একই প্রশ্ন। আপনি এখানে কিভাবে মিস্টার আগন্তুক? প্রভাতের এক কলিগ তাকে চিমটি কেটে বলে ওঠে, কি ভাই, তোর নাম আগন্তুক কবে থেকে হলো? প্রভাত চোখ গরম করে তার কলিগের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে আস্তে আস্তে বলতে আরম্ভ করে, আপাতত আপনার মুখটা বন্ধ রাখুন মিস্টার টেপ রেকর্ডার। খবরদার, কেউ মেয়েটার সামনে আমার নাম উচ্চারণ করবি না। ওকেই খুঁজে বের করতে দে। যথা আজ্ঞা মিস্টার আগন্তুক। হো হো করে হেসে ওঠে প্রভাতে সেই কলিগ। ও হ্যালো, আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি মিস্টার আগন্তুক। হাতের বৃদ্ধা ও মধ্যম আঙ্গুলের সাহায্যে তুড়ি বাজাতে বাজাতে কথাটা বলে ওঠে জাফনুন। আমি এবং আমার কিছু কলিগরা সাজেক যাচ্ছি একটা প্রজেক্টের কাজে। আই গেস আপনারাও সাজেক যাচ্ছেন। অ্যাম আই রাইট? জি হ্যাঁ। আপনাকে দেখলে মনে হয় না যে আপনি এত ঝগড়া করতে পারেন। বাবারে বাবা, কি দজ্জাল আপনি! এমনি দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতেও জানেন না। আপনি একজন ফিউচার লয়ারের সাথে কথা বলছেন। আর শুনুন, ঝগড়া বলুন আর তর্ক বলুন, এটা একটা আর্ট যা সবাই পারে না। আপনার সামনে এক সময়ের একজন জলজ্যান্ত জাতীয় পর্যায়ের বিতর্কিত দাঁড়িয়ে আছে, হু। আর আমি মোটেও দজ্জাল নই, বরং আপনি একজন রসকসীন মানুষ, বলল জাফনুন। প্রভাত হা হয়ে জাফনুনের দিকে তাকিয়ে আছে। না, এই মেয়ের সাথে সে আসলেই তর্কে পারবে না। এত কিছুর মাঝেও প্রভাত লক্ষ্য করেছে বাসের খোলা জানালা হতে এক চিলতে স্নিগ্ধ জ্যোৎস্নার আলো এসে জাফনুনের বাম গালের উপর পড়েছে। এতক্ষণ যে মেয়েটাকে তার দজ্জাল মনে হচ্ছিল, মুহূর্তের মাঝে সেই মেয়েটা তার চোখে এক অদ্ভুত স্নিগ্ধময়ী মেয়ে হিসেবে ধরা দিচ্ছে বারংবার। মাথা ছাড়া দিয়ে ওঠে প্রভাত। কি আবোল তাবোল ভাবছে সে? মেয়েটাকে তো সে ঠিকমতো চেনেও না। সেই থেকে বাসে উপস্থিত সকলের মাথায় হাত দিয়ে প্রভাত আর জাফনুনের তর্ক বিতর্ক দেখে যাচ্ছে। আচমকা জাফনুনের বান্ধবী নুসাইবা তার হাত টেনে নিয়ে নিজেদের সিটের দিকে যেতে যেতে বলতে আরম্ভ করে, এবার তোদের তর্ক বিতর্ক থামা ভাই, ভুলে যাস না আমরা ট্যুরে যাচ্ছি। কোনো বিভাগীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতাই নয়। চুপচাপ এখানে বস, এখন আর পানি খা। সকলে যার যার সিটে গিয়ে বসতে প্রভাত মুচকি হেসে ওঠে। প্রভাতের হাসি দেখে তার 7 জন কলিগই রহস্যময় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে। কি ভাই, আমার দিকে ভাবে তাকিয়ে আছিস কেন তোরা? ভালো ভালো, চালিয়ে যাও বন্ধু, বলল আয়হান। প্রভাত চোখ মুখ কুচকে তার কলিগ আয়হানের কথা বোঝার চেষ্টা করে। সকাল 7:30 নাগাদ জাফনুনরা সাজেক এসে পৌঁছায়। কটেজে পৌঁছে প্রথমে তারা সকালের নাস্তা করে নিয়ে ঘন্টা 2-এর জন্য বিশ্রাম নেয়। মূলত তারা 3 দিনের সফর এসেছে। বড় বড় 4টা কটেজ নিয়েছে তারা। জাফনুনদের কটেজগুলো রুইলুই পাড়ায় অবস্থিত হওয়ায় তারা বিশ্রাম শেষে বেরিয়ে পড়বে পুরো রুইলুই পাড়াটা এক নজর ঘুরে দেখার জন্য। বিকালে তারা হ্যালিপ্যাডগুলোতে যাবে এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করবে। সকাল 10টা নাগাদ সবাই রুইলুই পাড়া ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ে। সাজেক উপত্যকার মূল কেন্দ্র হলো এই রুইলুই পাড়া। এই পাড়াতে অবস্থিত সব বাড়িঘরই লাল আর সবুজ রঙের। এই পাড়াতে লুসাই, পাংখোয়া আর ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষের বসবাস করে মূলত। এই পাড়ার মেয়েদের পরিহিত পোশাক দেখে সকলেই অবাক হয়ে যায়। মেয়েদের পরনে রয়েছে লুঙ্গি আর কোমর ঢাকা ব্লাউজ। জাফনুনদের ডিপার্টমেন্টের কেউ কেউ গিয়ে এখানে অধিবাসীদের সাথে কথা বলতে শুরু করে। এখানে সকলের মুখে চট্টগ্রামের ভাষা। তাদের কিছু কথা জাফনুনরা বুঝছে, আবার কিছু কথা না বুঝেও মাথা নাড়িয়ে সায় দিয়ে যাচ্ছে। এখানের বাসিন্দাদের অনুমতি নিয়ে তাদের সাথে কিছু গ্রুপ ফটো তুলে আরো কিছুক্ষণ আশেপাশে ঘোরাফেরা করে সকলে কটেজে ফিরে আসে পুনরায়। গোসল আর খাওয়া দাওয়া শেষে প্রভাত ও তার কলিগরা কটেজের বারান্দায় এসে বসেছে প্রজেক্টের কাজ নিয়ে আলাপ আলোচনা করার জন্য। কটেজের বারান্দা হতে বাইরের চারপাশের পরিবেশটা এত সুন্দর যে তাদের কেউই আর মূল কাজের কথায় মাথা ঘামাতে পারছে না।
দুপুরে তীব্র সোনালি রঙা রোদের সংস্পর্শে তুলোয় নেয় শুভ্র মেঘগুলো ঝকঝক করছে। সাথে আছে গাছপালার সবুজের এক অদ্ভুত সৌন্দর্য। একজন প্রকৃতি প্রেমিককে প্রকৃতির এই মারাত্মক সৌন্দর্য নির্ঘাত ঘায়েল করবে। বিকালে কটেজ হতে বেরিয়ে নিজেদের প্রজেক্টের কাজে লেগে পড়ে প্রভাতরা। সূর্যাস্তের কিছু মুহূর্ত পূর্বে তারা নিকটস্থ হ্যালিপ্যাডে চলে আসে। না কাজের অজুহাতে অন্তত সূর্যাস্তের মতো এত মনোরম দৃশ্য তারা হাতছাড়া করতে পারবে না। হ্যালিপ্যাডে গিয়েই চোখ ছানা বড়া হয়ে যায় প্রভাতদের। এত ভিড়! সাজেকে ঘুরতে আসা সকল মানুষজন যেন এখানেই ভিড় জমিয়েছে সূর্যাস্ত উপভোগ করার জন্য। দূর হতে প্রভাতের চোখ যায় গাঢ় নীল রঙের থ্রি পিস পরিহিতা এক স্নিগ্ধ রমণীর পানে। এই স্নিগ্ধ রমণী আর কেউ নয়, জাফনুনি। ভাই তোরা একটু ঘুরতে লাগ, আমি আসছি কিছুক্ষণ পরে, বলেই দৌড়ে জাফনুনের নিকট চলে যায় প্রভাত। নীল রঙের আকাশটা এখন হালকা কমলা রং ধারণ করেছে। সূর্যাস্ত যাওয়ার মোক্ষম সময় যে এমন সুন্দর একটা মুহূর্তকে ক্যামেরা বন্দি করার সুযোগ হাতছাড়া করতে চায় না জাফনুন। তাই সাইড ব্যাগ হতে তার ফোনটা বের করে এই সুন্দর প্রকৃতির কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করে নেয় সে। কি ব্যাপার, ঘোরাঘুরি কেমন চলছে আপনাদের? বলল প্রভাত। পরিচিত এক পুরুষালী কণ্ঠ কানে বাজতেই পেছনে ফিরে তাকায় জাফনুন। বুরকুচকে প্রভাতের দিকে তাকিয়ে বলে ওঠে, এখানেও আপনি? দেখেছেন, আমাদের দেখা হওয়ার মুহূর্তগুলো কিন্তু দারুণ, তাই না? কেমন অদ্ভুত অদ্ভুত মুহূর্তে আমাদের দেখা হয়ে যায়, আর মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকার মতোই হয়ে যায়। মুস্কি হেসে বলে ওঠে প্রভাত। সেটাই তো দেখছি। তা আপনাদের কাজের কত দূর? বলল জাফনুন। এই তো আগামীকাল দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর রিল্যাক্স, বলল প্রভাত। গ্রেট, তবে আগামীকাল বিকালে আমাদের সাথে কংলাক পাহাড়ে চলুন, ভালোই মজা হবে। আইডিয়া খারাপ না কিন্তু। বাই দ্য ওয়ে, আমি বাসের তখনের ব্যবহারের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, বলল প্রভাত। আমিও আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী মিস্টার আগন্তুক। আপনি কিন্তু একটা বিষয় নিয়ে মোটেও ঠিক করলেন না। এবার অন্তত নামটা বলুন। বললাম তো আগন্তুক, এর বেশি তো আমি বলবো না। নামটা খুঁজে বের করার জন্য তো একটা ছোট ক্লু আপনাকে বলেই দিয়েছি। বাসায় যাওয়ার পরে ছাতাটা ভালো করে পর্যবেক্ষণ করবেন। এছাড়া আর কোনো ক্লু আমি দেব না। আপনি আসলে একটা রহস্যের বস্তা। মৃদু হেসে প্রভাত বলে ওঠে, ওহে স্নিগ্ধময়ী রমণী, আমাকে ঘাটতে আসলে শুধু তলিয়েই যেতে থাকবে। প্রভাতের এহনো কথায় বুড়ুকুচকে তার দিকে তাকায় জাফনুন। জাফনুন ও প্রভাত ঠিক হ্যালিপ্যাডের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। সূর্যাস্ত যেতে শুরু করতেই হ্যালিপ্যাডে উপস্থিত সকলে শেষ প্রান্তের দিকে এগিয়ে আসে। প্রায় সকলেই নিজের ফোনের ক্যামেরা চালু করে রেখেছে এমন একটা মুহূর্তকে ক্যামেরা বন্দি করার জন্য। ভিড়ের মাঝে আচমকা ধাক্কা লেগে হ্যালিপ্যাড হতে জাফনুন নিচের দিকে ঝুঁকে পড়তেই শক্তপোক্ত একজোড়া হাত তার কোমর আঁকড়ে ধরে। হুশিনভাবে চোখ বুজে থাকা জাফনুনের মাথায় শুধু এটুকু কথাই গেঁথে আছে, পেছন থেকে কেউ তাকে বেশ জোরেই ধাক্কা দিয়েছে। ভিড়ের মাঝে আচমকা ধাক্কা লেগে হ্যালিপ্যাড হতে জাফনুন নিচের দিকে ঝুঁকে পড়তেই শক্তপোক্ত একজোড়া হাত তার কোমর আঁকড়ে ধরে। হুশিনভাবে চোখ বুজে থাকা জাফনুনের মাথায় শুধু এটুকুই কথাই গেঁথে আছে, পেছন থেকে কেউ তাকে বেশ জোরেই ধাক্কা দিয়েছে। জাফনুনকে টেনে এনে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে তাকে নিজের সম্মুখে ঘুরিয়ে নেয় প্রভাত। থরথর করে কাঁপছে জাফনুন। চারপাশের কোনো কিছুর দিকেই তার খেয়াল নেই আপাতত। জাফনুনকে উদ্দেশ্য করে প্রভাত থমথমে গলায় বলে ওঠে, তুমি ঠিক আছো জাফনুন? প্রভাতের কণ্ঠে তুমি সম্বোধন শুনে চমকে তার দিকে তাকিয়ে পড়ে জাফনুন। জাফনুনের এমন চাহনিতে থতমত খেয়ে যায় প্রভাত। জাফনুন কাপা কণ্ঠে প্রভাতের প্রশ্নের জবাব দেয়, ঠিক আছি। তবে কে যেন আমাকে ধাক্কা দিয়েছে পেছন থেকে। ধাক্কা দিয়েছে মানে? এখানে আপনাকে কে ধাক্কা দেবে? জানি না কে দিয়েছে, তবে ইচ্ছাপূর্বক দিয়েছে তা তার ধাক্কা দেওয়ার গতিতে বুঝে ফেলেছি। তবে তো সেই মানুষ এই ভিড়ের সুযোগ নিয়েছে। একটা কাজ করুন, দ্রুত এখান থেকে আপনারা কটেজে ফিরে যান। আর হ্যাঁ, এখন ওই যে সবাই এগিয়ে আসছে আপনার দিকে, এমন ভাব করে ঘটনাটা খুলে বলবেন যেন আপনি বুঝে ফেলেছেন যে ধাক্কাটা আপনাকে কে দিয়েছে। বুঝেছেন? আপনাকে কেউ নির্ঘাত এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে মারতে চেয়েছে, আর তা আপনার চেনা কেউই। আমার সাথে কার এত শত্রুতা? আমি তো কখনো কারো ক্ষতি করিনি ম্যাডাম। আমার আপনার আশেপাশে বহুত শত্রু ঘুরপাক খায় প্রতিনিয়ত, আড়াল থেকে চেষ্টা করতে থাকে
কিভাবে আমাদের দমিয়ে রাখবে। আর এই শত্রুতা তারা ঠিক কি কারণে করে সেই কারণটা আমাদের অজানা থেকে যায় সব সময়। তাই চোখ কান খোলা রাখুন আর বুদ্ধি খাটিয়ে জীবনের প্রতিটা ধাপে পদার্পণ করুন। কি রে জাফনুন, তুই ঠিক আছিস দোস্ত? একটু সাবধানে তো দাঁড়াবি। আর কোন সাহসে অত কর্নারে গিয়ে দাঁড়িয়েছিলি? তোর এই আগন্তুক না থাকলে তো আজকে আর তোকে নিয়ে ফিরতে পারতাম না এখান থেকে। বলতে বলতে জাফনুনের দিকে এগিয়ে আসে নুসাইবা। এতক্ষণে ভিড় কমতে জাফনুনদের ডিপার্টমেন্টের সকলে এসে জাফনুনকে ঘিরে ধরেছে। নুসাইবার শেষ কথাটুকু কর্ণগোচর হতেই আর চোখে প্রভাতের দিকে তাকায় জাফনুন। এই চোখের চাহনিতে রয়েছে একরাশ কৃতজ্ঞতা ও মুগ্ধতা। অসাবধানতায় পড়তে নেইনি আমি। কেউ ইচ্ছাপূর্বক আমাকে জোরে ধাক্কা দিয়ে আমাকে এখান থেকে ফেলে দিতে চেয়েছে। আর কে ধাক্কা দিয়েছে আমি তা ভালো করেই বুঝতে পেরেছি। প্রভাতে শিখিয়ে দেওয়া কথাগুলোই সকলকে উদ্দেশ্য করে বলে ওঠে জাফনুন। জাফনুনের কথার আগা মাথা যেন কারো মাথায় ঢুকছে না। সকলেই একে অপরের মুখের দিকে তাকাতাকি করছে। কটেজে ফিরে যাওয়া যাক, বলল জাফনুন। জাফনুনরা কটেজে ফিরেছে আধা ঘন্টার মতো হয়েছে। এই আধা ঘন্টায় জাফনুন প্রায় 2 লিটার পানি খেয়ে শেষ করে ফেলেছে। তখন সেই ভয়ঙ্কর মুহূর্তটার কথা মনে পড়লেই বারবার তার গলা শুকিয়ে আসছে। ওখান থেকে পড়লে তো সে আর বেঁচে ফিরতে পারত না। তখনের ঘটনা শুনে সেখানে 3 জন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ছুটে এসেছিল। প্রভাত একজন সদস্যকে একটু পাশে ডেকে নিয়ে সব খুলে বলতেই সে আশ্বাস দেয় জাফনুনকে যথাযথ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে তারা, এবং তাই হয়। হ্যালিপ্যাড থেকে কটেজ পর্যন্ত তারাই কড়া নিরাপত্তা দিয়েই পৌঁছে দেয় জাফনুনদের। আগামীকাল থেকে জাফনুনরা যেখানে যেখানে ঘুরতে বের হবে তাদের সাথে 2 জন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য থাকবে। সেই হতে জাফনুনের দিকে তাকিয়েছে তার বান্ধবীরা। জাফনুনের হেয়ালিপনা দেখে ফারহা উত্তেজিত হয়ে বলে ওঠে, কি রে জাফনুন, তুই কি বলবি যে কে তোকে ধাক্কা দিয়েছিল তখন? আপাতত তা সিক্রেট থাকুক, তাকে একটা সুযোগ দিয়ে দিলাম শুধরানোর। ভবিষ্যতে ফের এমনটা করার চেষ্টা করলে ভালো হবে না। রাতে সকলে যখন বারান্দায় বসে আড্ডা দিতে ব্যস্ত তখন জাফনুন কি মনে করে যেন আড্ডা ছেড়ে রুমের ভেতরে এসে তার ব্যাগ থেকে প্রভাতের ছাতাটা বের করে। এটা সে সবসময় সাথে রাখে। বলা তো যায় না কখন কোথায় আবার সেই আগন্তুকের সাথে দেখা হয়ে যায়। ছাতাটা মেলে নিয়ে সবখানে পর্যবেক্ষণ করতে থাকে কোথাও কোনো নাম লেখা আছে কিনা। আচমকা চোখ যায় ছাতার কাপড়ের আচ্ছাদনের দিকে। ছোট করে এক কোণায় লেখা প্রভাত। তাহলে এটাই ওই আগন্তুকের আসল নাম। এতদিন তার সামনেই ছিল অথচ সে বোঝেইনি। সে তো কখনো ছাতাটা ভালো করে পর্যবেক্ষণই করেনি। জাফনুন লাফ দিয়ে উঠে চিৎকার করে বলে ওঠে, ইয়ে, পেয়ে গেছি। জাফনুনের চিৎকার শুনে বারান্দায় বসে থাকা সকলে আড্ডা বাদ দিয়ে তার দিকে তাকায়। সবার চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। এতক্ষণে জাফনুন বুঝে গেছে সকলে তার দিকেই অবাক হয়ে তাকিয়ে আছে। কি ভাই, তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? নিজেদের কাজ কর না। তুই নিশ্চিত আজকে পাগল হয়ে গিয়েছিস, বলল নুসাইবা। সাজেকে আজ 2য় দিন জাফনুনদের। গতকাল রাতে হালকা জ্বর এসেছিল জাফনুনের। ভোরের দিকে কমে গেলেও শরীর বেশ দুর্বল। এসবের কিছুই জাফনুন তার মাকে জানায় না, নতুবা অসুস্থ মানুষটা আরো অসুস্থ হয়ে পড়বে। কাছে তো দেখাশোনা করার মতো কেউ নেই। সারা রাত আড্ডা দিয়ে আর কেউ ঘুমায়নি, শুধুমাত্র সচক্ষে সাজেকের সূর্যোদয় দেখার জন্য। নিজের সোনালি আলো দিয়ে যখন সূর্যি মামার সাজেককে আলোকিত করছিল তখন সেই দৃশ্য দেখার মতো ছিল। ভোরের আকাশে সূর্যি মামার উদয় হতেই জাফনুনরা বেরিয়ে পড়ে নাস্তা করার উদ্দেশ্যে। নাস্তা শেষে একটু বিশ্রাম নিয়ে ঘন্টা 2 ট্রেকিং করে তারা কমলক ঝর্ণার সামনে এসে উপস্থিত হয়। সাজেক ভ্রমণকে যদি আরো বেশি রোমাঞ্চকর করতে হয় তবে এখানে আসাটা অবশ্যই উচিত সবার। রাতে হালকা বৃষ্টি হওয়ায় পথঘাট সব পিচ্ছিল হয়ে গেছে। ঝিরিপথ আর মাঝে মাঝে খাড়া পাহাড় বেয়ে উঠতে নামতে গিয়ে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে সকলকে। চারদিকে সবুজ আর সবুজ এবং ঝর্ণার পানির ঝিরিঝিরি শব্দে প্রকৃতি এক অন্য মাত্রা ধারণ করেছে। জাফনুন আশপাশ ঘুরে দেখছে আর টুকটাক ছোটখাটো ভিডিও করছে কিছু মুহূর্তের। কমলক ঝর্ণা হতে ফিরতে ফিরতে প্রায় 1টা বেজে যায়। এত হাঁটাহাঁটি করার কারণে ক্ষুধায় প্রত্যেকের পেট চোচো করছে। স্থানীয় একটা রেস্তোরাঁয় ঢুকে সকলে হাত মুখ ধুয়ে নেয়। খাবার অর্ডার দিয়ে এসে বসতেই জাফনুন লক্ষ্য করে রেস্তোরাঁর সদর দরজা হতে প্রভাত ও তার কলিগেরা প্রবেশ করছে। জাফনুন মনে মনে ভাবছে যোগাযোগ মাধ্যমের অভাবে প্রভাতকে সে জানাতে পারেনি এখানে আসার কথা। তবে প্রভাত কিভাবে জানতে পারলো তারা এখানে আছে? প্রভাত এসে জাফনুনদের পাশের টেবিলে চেয়ার সরিয়ে বসতে বসতে বলতে আরম্ভ করে, অবাক হওয়ার কিছু নেই। আপনাদের সাথে থাকা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর
দুই সদস্যদের সাথে আমি যোগাযোগ রাখছি সবসময়। আমি চাই না আপনার কোনো প্রকার ক্ষতি হোক। আর আপনারা এখন এখানে এসেছেন তাও আমাকে তারাই জানিয়েছেন। ও আচ্ছা, তাই বলুন। দুপুরের খাওয়া দাওয়া সেরে রেস্তোরাঁ থেকে বেরিয়ে একটা গাছের ছাউনির নিচে এসে বসে সবাই। ঘণ্টা দেড়েক পরে জাফলুনরা রুইলুই পাড়ার শেষ প্রান্তের বিজিবির ক্যাম্পের সামনে এসে পৌঁছায়। এখান থেকে তারা কংলাক পাহাড়ে যাবে, আর এখনো তাদের প্রায় 2 কিলোমিটার ট্রেকিং করতে হবে। কংলাক পাহাড়ের কাছে এসে সকলে এক একটা বাঁশের তৈরি মজবুত লাঠি নিয়ে পাহাড়ে উঠতে শুরু করে। পাহাড়ের চূড়ায় রয়েছে আরেক পাহাড়ি গ্রাম কংলাক পাড়া। এই কংলাক পাহাড়ের চূড়া থেকেই সাজেকের সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। চারদিকে মেঘ আর মেঘ, যেন হাত বাড়ালেই খামছে এক টুকরা শুভ্র মেঘ হাতের মুঠোতে নিয়ে আসা যাবে। আস্ত একটা মেঘের রাজ্য এই সাজেক। জাফলুন 2 হাত 2 দিকে ছড়িয়ে দিয়ে চোখ বুজে নিয়ে লম্বা একটা শ্বাস টেনে নেয়। রোদের তীব্রতা কম থাকায় কারো মাঝেই তেমন ক্লান্তবোধ নাড়া দিয়ে উঠছে না। পাহাড়ের চূড়ায় পৌঁছে যেন সকলে সব ক্লান্তি হাওয়ায় মিলিয়ে গেছে। প্রভাত নিঃশব্দে এসে জাফলুনের পাশে দাঁড়ায়। পাশে কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে পাশ ফিরে তাকায় জাফলুন। অনুভূতি কেমন এখন? বলল প্রভাত। অনুভূতি ঠিক কেমন তা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শুধু বলবো এখান থেকে যেতে মন চাইছে না। চা খাবেন? খাওয়া যায়। আর এক মুহূর্ত দাঁড়ায় না প্রভাত, ছুটে যায় পাশের দোকানটাতে। চা হাতে নিয়ে মানিব্যাগ হাতে বিল দিতে গিয়ে লক্ষ্য করে টাকা প্রায় শেষ। মাসের বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল, বাজার সদাই, বাবা চিকিৎসা খরচ মিটিয়ে যা ছিল তাই নিয়েই অফিসের কাজে সাজেক এসেছে সে। অফিস থেকে কটেজ এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়ায় এখন পর্যন্ত তেমন ভোগান্তিতে পড়েনি সে। তবে এই মাসের বাকি দিনগুলোতে সে ধার দেনা হয়েই চলতে হবে, তা ঠিক বুঝে গেছে সে। বিল মিটিয়ে সকল দুশ্চিন্তাকে সাইডে ফেলে চা নিয়ে জাফলুনের দিকে এগিয়ে যায় প্রভাত। প্রভাতের হাত হতে চায়ের কাপ নিয়ে জাফলুন বলে ওঠে, ধন্যবাদ মিস্টার প্রভাত। চমকে ওঠে প্রভাত। তবে মেয়েটা তার নাম খুঁজে বের করেই ফেলেছে। মৃদু হাসি ফুটে ওঠে প্রভাতের ঠোঁটে। বাহ, নাম এত দ্রুত খুঁজে বের করে ফেললেন। আমি কি দেখতে হবে না? বলল জাফলুন। আজ বিকালে সাজেক হতে বেরিয়ে পড়বে জাফলুনরা। সারাদিনেই রুইলুই পাড়ার এদিক ওদিকে ঘুরে দুপুরে খাওয়া দাওয়া শেষে 3:30 নাগাদ কটেজ ছেড়ে বেরিয়ে পড়ে সবাই। রাঙামাটি বাস টার্মিনাল পৌঁছে সবাই বাসের জন্য অপেক্ষা করতে থাকে। আগে থেকেই তারা বাসের টিকিট কেটে রেখেছিল। আকাশ বেয়ে আধার নেমে এসেছে সেই কখন। বাস আসতেই সকলে একে একে বাসে উঠতে শুরু করে। প্রভাতরাও জাফলুনদের সাথেই বেরিয়েছিল, তবে একই বাস আর ধরতে পারেনি তারা। জাফলুন যখনই বাসে উঠতে নেবে অমনি তার গায়ে কেউ একটা মোড়ানো কাগজ ছুঁড়ে মারে। সন্দেহপ্রবণ কিছু মনে হতেই কাগজের টুকরোটা হাতের মাঝে গুজে নিয়ে বাসে উঠে যায় জাফলুন। নিজের সিটে গিয়ে বসে কাগজটা খুলে দেখে ভেতরে কিছু লেখা আছে। কাগজের টুকরোটা একটু আড়ালে নিয়ে পড়তে শুরু করে জাফলুন। এবারের মতো বেঁচে গেলি, পরের চমকের জন্য গেট রেডি জানেমান। ভয়ে আতকে ওঠে জাফলুন। কে এই ব্যক্তি? কি এমন শত্রুতা তার সাথে? রাঙামাটি হতে ঢাকা পৌঁছানোর সারাটা সময় জাফলুন ভয়ে পাথর হয়ে বসেছিল। কেউ কিছু জিজ্ঞেস করলেও উত্তর দেয়নি সে। জাফলুনের একটু সন্দেহ জাগছে। একটা পরিচয় না জানা ব্যক্তিকে যে সে এতটা বিশ্বাস করছে, এটা কি উচিত হচ্ছে? অদ্ভুত অদ্ভুত মুহূর্তে তাদের দেখা হওয়ার ব্যাপারটা বেশ ভাবাচ্ছে জাফলুনকে। কিভাবে আগন্তুকের মতো হঠাৎ হঠাৎ হাজির হয়ে যায় এই ছেলেটা? এই প্রভাতই কোনোভাবে এই সকল ঘটনার পেছনে জড়িত নয় তো?